স্বাগত চট্টগ্রামের প্রতিদিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি সালিজুর চৌধুরী। 4 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ। শনিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তাদের তলব করেছে ইসি। ঢাকার পর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় পর্বের এই শুনানি। টানা দুদিনের শুনানিতে তলব করা হয়েছে ওই সময়ে দায়িত্বে থাকা সাবেক 2 রিটার্নিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম 5 ও 11 আসনের 3 প্রার্থী সহ সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 3টি জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম কুঁচতে ইসির তদন্তকারী সদস্যরা এবার চট্টগ্রামে ইসি তলবে হাজির হন 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা। শুক্রবার থেকে শুরু হওয়া শুনানিতে সাবেক 2 রিটার্নিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম 5 আসনের 2 প্রার্থী সহ সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের নেওয়া হয় জবানবন্দি। গতকালের মতো আজকেও চলবে। আজকে সাবেক বিভাগীয় কমিশনার মহোদয়, উনি রিটার্নিং অফিসার ছিলেন, উনি এসেছেন আরও এবং সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, নির্বাচনী এজেন্ট যারা ছিলেন সবাই এসছেন। চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাসফিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম শুনানি গ্রহণ করেন। 2014 সালের চট্টগ্রাম 5 আসনের এক স্বতন্ত্র প্রার্থীও শুনানিতে অংশ নেন। আমার কাছে যে কেন ভোট কম হইলো, কেন ভোট বেশি হইলো, এইসব আপনারা কি ভূমিকা রাখছেন, হ্যাঁ আমাদের মানে রিটার্নিং অফিসার হিসাবে কি দায়িত্ব পালন করছেন, জায়গাটাতে এত যে অনিয়ম হলো আপনি কি করলেন। আমি বলছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এবং আমি একটা কেন্দ্র এখানে বাতিল করেছিলাম। এটা আমি কাগজ দিয়েছি, চট্টগ্রাম 10-এ এই কেন্দ্রটা আমি বাতিল করে দিয়েছিলাম তাৎক্ষণিকভাবে। জবানবন্দি দিতে আসা প্রার্থীরা তুলে ধরেন সেই সময়ে নির্বাচনে নানা কারচুপির কথা। 5% উপর কত ইলেকশন হয়নি, যেখানে 2200 ভোট, এখানে 150-এর উপরে একটা বিন্দু দেওয়া হয়নি। তাহলে ইসির নির্দেশনা অনুযায়ী শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তলব ও শুনানি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই তদন্তের ফলাফলের ভিত্তিতে সুপারিশমালা তৈরি হবে বলে জানান নির্বাচনী কর্মকর্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পার্বত্যাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে 1000 সেনাবাহিনী ও 36,000 বাঙালি শহীদ হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। রাঙামাটি প্রেস ক্লাবে সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। বলেন, পার্বত্য জেলায় কোথাও না কোথাও মানুষ হত্যা করছে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা, কিন্তু পার্বত্য চুক্তির পর সবচেয়ে সুবিধাভোগী উপজাতিরা। তাদের সন্তানরা কোটা সুবিধা পেয়ে সরকারি বেসরকারি সহ ইউএনডিপি, ইউনিসেফের মতো এনজিও চাকরিতে ভালো অবস্থানে রয়েছে। বাঙালিদের সুবিধা নিয়ে এখন বাঙালিদেরই বিতাড়িত করতে চায় এই উপজাতি সন্ত্রাসীরা। তাই বর্তমান সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে জেলার কবিরহাট সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে কবিরহাট বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনে দলের মনোনয়নের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা, কিন্তু দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করলে তা মেনে নেওয়া হবে না। চট্টগ্রাম নগরীর হালি শহরে নিজ বাড়ির সামনে এক যুবককে দা ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল ও আরমান নামে 2 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 11টার দিকে হালিশহর থানার মাইজপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে
আকবরের উপর হঠাৎ মোটরসাইকেলে করে 4-5 জন সন্ত্রাসী ধারালো দা চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীর বেগমগঞ্জের হাজিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাদের নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ওপর। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সাথে কাদেরের বিরোধ হয়। এই ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাতে উপজেলার চারেংবাড়ির দরজায় তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে কাদেরকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের সন্দ্বীপে কুমিরা গুপ্তছাড়া নৌ রুটে বিনামূল্যে গর্ভবতী মহিলা ও লাশ পরিবহন সার্ভিস চালু হয়েছে। শনিবার সকালে গুপ্তছাড়া ঘাটে এই সার্ভিসটির উদ্বোধন করা হয়। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে এই মানবিক উদ্যোগ নিয়েছে নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। স্থানীয় জানায়, এটি সন্দ্বীপবাসীর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। একটি স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিজিএমই এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইন। দুপুরে কুমিল্লার লাকসামের মুজাফফরগঞ্জে আনসারিয়া কমপ্লেক্সে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে এমন অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির মধ্যে সড়ক ও রেলপথ অবরোধ, ঝাড়ু মিছিল সহ সাম্প্রদায়িক আন্দোলনে অস্থিরতা দেখা দিয়েছে। নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের কারণ ওই স্বার্থান্বেষী মহল। অচিরেই তারেক রহমান দেশে ফিরবেন এবং ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনা করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। চট্টগ্রামে শুরু হয়েছে 9 দিন ব্যাপী জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা 2025। এই উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পরিচালনা কমিটি। শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, এই খেলাকে আরও গতিশীল ও আকর্ষণীয় করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বাস্কেটবল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন। আগামী রোববার থেকে গ্রুপ পর্যায়েও চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ে শুরু হয়েছে আমন ধান কাটা উৎসব। এবারে 29,050 হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে। জেলার 9টি উপজেলায় এখন আমনের ধান কাটার উৎসব শুরু হয়েছে। ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। জহুরুল আলমের পাঠানো তথ্য চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির পৌর শহরের পানখাইয়াপাড়ার ভাইবোন চড়ায় আমন ধান পাকতে শুরু করেছে। একই সাথে চলছে ধান কাটার উৎসব। মাঠে এখন ঝিরঝিরে হাওয়ায় দুলছে সোনালী ধান। কৃষকরা জানান, এবছর উপসি জাতের ব্রি ধান 103-এর ভালো ফলন হয়েছে। 103 পরিমাণ 1 একর আবাদ করছি, ধানের ফলন ভালো। আমাকে কৃষি অফিস থেকে সহযোগিতা দিচ্ছে সার, বীজ, ওষুধ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এলএসডি প্রকল্পের আওতায় খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির 16টি উপজেলায় কৃষকদের বিনামূল্যে সার, কীটনাশক ও বীজ দেওয়া হয়েছে। রোগ এবং পোকার যে পরিমাণ আক্রমণ হয় পুরাতন জাতগুলোতে, নতুন জাত হিসেবে এখানে তেমন হয় নাই এবং ফলন দেখা যাচ্ছে ভালো। বিধান 103 আমরা বাম্পার ফলন পেয়েছি। ইতিমধ্যে আমরা রামগড়, গুইমার এবং মাটিরাঙ্গা উপজেলা থেকে তথ্য পেয়েছি, সেখানেও ফসল কর্তন হয়েছে। সেখানেও এই বিধান 103-এর খুব সুন্দর ফলন হয়েছে। 103 যে ফলন দেখা যাচ্ছে প্রায় 5.5 টন করে ফলন হবে আমরা আশা করি। এটার মাধ্যমে আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে জেলার ভিতরে আমাদের এই লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে জেলার 150 জায়গায় এই প্রকল্পের কাজ চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি, জামাত ও এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম সামনে আসার পর অনেক আসনেই ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দুই শীর্ষ দল বিএনপি ও জামাতের অনেক হেভিওয়েট প্রার্থীর বিপরীতে নতুন রাজনৈতিক দল এনসিপির শীর্ষ নেতাদের লড়তে হবে। কোনো সমঝোতা না হলে শেষ হাসি কে হাসবে তা নির্ধারণ করবে ভোটাররা। বিস্তারিত আব্দুল্লাহ মামুনের রিপোর্টে। সম্প্রতি বিএনপির 237 আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে, আর জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের নাম জানানো হয়েছে বেশ আগেই। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি।
তবে এনসিপি প্রার্থী তালিকা ঘোষণা না করলেও শীর্ষ নেতাদের কে কোথা থেকে নির্বাচন করবেন তাও জানা যাচ্ছে। নির্বাচন বানচাল হয়ে পড়ে সেই ধরনের কোনো পদক্ষেপের সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম হবে না। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে পরিচিতি পান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঢাকা 11 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এই আসনে তাকে লড়তে হবে বিএনপির প্রভাবশালী নেতা এম এ কাইয়ুমের বিরুদ্ধে। আছেন আরেক প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। পঞ্চগড় 1 সংসদীয় আসনে বিএনপির প্রার্থী সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। তাকে মুখোমুখি হতে হবে এনসিপির প্রার্থী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সার্জিস আলম ও জামাতের প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেনের। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর আসন কুমিল্লা 4, যেখানে বিএনপি থেকে তার মুখোমুখি হবেন সাবেক 4 বারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও জামাতের সাইফুল ইসলাম। রংপুর 4 আসনে প্রার্থী দিয়েছে 3 দলই, যেখানে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইমদাদুল হকের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন জামাতের প্রার্থী এটিএম আজম খান। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাজ করছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা 18 আসনে জামাতের প্রার্থী আশরাফুল আলমের সাথে নির্বাচনী লড়াইয়ে নামতে হবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে। তবে এই আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। বিএনপি কোনো প্রার্থী না দিলেও ঢাকা 9 আসনে মুখোমুখি হচ্ছেন ডাক্তার তাসলিম জারা ও জামাতের প্রার্থী কবির আহমেদ। এদিকে নরসিংদী 2 আসনে পাওয়া যাচ্ছে ত্রিমুখী লড়াইয়ের আভাস, যেখানে হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে লড়াইয়ে নামতে হবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও জামাতের প্রার্থী আমজাদ হোসেনকে। নোয়াখালীর 6 আসনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন বিএনপির মাহবুবের রহমান শামীম, যেখানে জামায়াতের প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক। জুলাই আন্দোলনে যেসব দল একে অপরের পাশে ছিল, ভোটের মাঠে তারাই মুখোমুখি। ভোটারদের রায় মেনে সবাই দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন, এটাই সবার প্রত্যাশা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল আজকের নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে সাথে থাকা সবাইকে ধন্যবাদ।